আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, এবার আমরা করব 9 এর 1 থেকে, পেজ নাম্বার 178। আগের ভিডিওতে আমি 8 এর দাগ পর্যন্ত করেছি, এবার 9 এর দিকে। তাহলে 9 এর 1-এরটা দেখো। 9 এর 1 কি হবে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। তার মানে এটা ইকুয়াল টু আমি ধরে নেব k। তাহলে সেখান থেকে পাচ্ছি a টু দি পাওয়ার x ইকুয়াল টু k, তার মানে a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x। এটা এসে এদিকে চেঞ্জ হয়ে যায়। তার মানে b টু দি পাওয়ার y ইকুয়াল টু k, মানে b ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/y। একইভাবে c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। এবার দেখো abc ইকুয়াল টু 1 দেয়া আছে। এবার মানগুলো বসাবো, k টু দি পাওয়ার 1/x, k টু দি পাওয়ার 1/y, 1/z ইকুয়াল টু 1। তার মানে k টু দি পাওয়ার 1/x, 1/y, 1/z ইকুয়াল টু 1, মানে k টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1। এবার দুটোই যেহেতু k এর দিকে আছে, k এর উপরে, তার মানে শুধু পাওয়ারটা লিখবো 0। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে x y z, সরি এটা y হবে। এবার উপরে হবে yz প্লাস xz প্লাস xy ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করে দিলে yz প্লাস xz প্লাস xy ইকুয়াল টু 0। এটাই দেখো প্রমাণ করতে বলেছে, তার মানে হয়ে গেল। নেক্সট দেখো 2 নাম্বার সমাধান করতে বলেছে। 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x প্লাস 8। 6টাকে দেখো ভাঙা যায় 3 ইন্টু 2। এবার তাহলে দুটোর উপরই পাওয়ারটা হবে 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার দেখো 3 এর গুলো একই দিকে আনবো আর 2 এর গুলো একই দিকে নেব, এটা কিছু নয়। তার মানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা বাই হয়ে আসবে 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 8 বাই হয়ে আসবে এইটা। তার মানে বাই মানে বিয়োগ 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x। একইভাবে 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4। তার মানে এখানে আসছে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, 2 টু দি পাওয়ার 4 মাইনাস x। দুটোর উপরই একই পাওয়ার আছে, তার মানে বলতে পারি 3/2 একবারে নিয়ে এলাম হোল টু দি পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল টু 1। এবার 1 মানে কি লেখা যায়? 3/2 হোল টু দি পাওয়ার 0। তাহলে দেখো 3/2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল টু 3/2 হোল টু দি পাওয়ার 0। তার মানে বা দিয়ে 4 মাইনাস x ইকুয়াল টু 0, তার মানে 4 ইকুয়াল টু x। তাই নির্ণয় সমাধান x ইকুয়াল টু 4। এবার দেখো 10 এর 1, এটা দেয়া আছে, এখান থেকে এটা দেখাতে হবে। তাহলে দেখো এই এখান থেকে কি পাবো, log x প্লাস y বাই 5 ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি, log xy। এবার যেহেতু হাফ আছে তার মানে টু দি পাওয়ার হাফ হবে, তাই তো। এবার সামনেরটা উঠে যায়, আমরা জানি পাওয়ারে
তার মানে এখানে হাফ মানে কি লেখা যাবে, লগ রুট এক্স ওয়াই হলো। এবার দুদিকেই যেহেতু লগ আছে, লগটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই 5 ইজিক্যাল টু রুট এক্স ওয়াই। এবার উভয় পক্ষে বর্গ করব, তার মানে এক্স প্লাস ওয়াই বাই 5 হোল স্কোয়ার ইজিক্যাল টু রুট এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার পাশে লিখে দেবে উভয় পক্ষে বর্গ করে পাই। তার মানে এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই 25, দুটোরই বর্গ হলো। আর রুট এক্স ওয়াই এর বর্গ মানে হচ্ছে এক্স ওয়াই। এবার কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2xy ইজিক্যাল টু 25। তার মানে এবার ওই 2xyটা ডান দিকে চলে গেলে বিয়োগ হয়ে গিয়ে 23xy হচ্ছে। এবার উভয় এই xyটা দিয়ে আমি সব জায়গায় ভাগ করে দিচ্ছি, তার মানে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 23, কারণ এই xyটা দিয়ে ভাগ করে দিয়েছি। তার মানে দেখো এই একটা এক্স এর সাথে এক্স কাটলো, ওয়াই এর সাথে ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু 23। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। এবার দেখো 10-এর 2 সমাধান করতে হবে। তাহলে দেখো এই এবার দেখো নিচে বেসগুলো আছে, এগুলোকে উল্টে দিতে হবে। 1 বাই লগ করলে তাহলে 8 বেস এক্স হয়ে যায়, 1 বাই লগ 4 বেস এক্স। সবগুলোকে লগ 2-তে আনতে চাইছি, তাই জন্য উল্টে দিলাম, ডান দিকটা যেমন আছে তেমন। এবার এটা মানে কি, 8 মানে 2 কিউব, তার মানে লগ 2 কিউব বেস এক্স। এটা মানে 2 স্কোয়ার, লগ 2 স্কোয়ার বেস এক্স। আর এটা মানে এই হলো। এবার কিউব থাকলে সেটা সামনে আসবে, তার মানে 3 লগ পাওয়ারটা সামনে আসে, একইভাবে এবার দেখো সবগুলো থেকে কমন যাচ্ছে লগ 2 বেস এক্স, তাহলে কমন নিলাম 1 বাই লগ 2 বেস এক্স, তাহলে ভেতরে পড়ে থাকছে 1 বাই 3, 1 বাই 2 আর 1 ইকুয়াল টু 11। তাহলে এটাকে আমি উল্টে কি লিখতে পারি, আবার আগের জায়গায় এক্স বেস 2, এবার এটা যোগ করলে লসাগু হচ্ছে 6, তার মানে 2 প্লাস 3 প্লাস 6। এবার এটা কত যোগ করে হচ্ছে দেখো 11 বাই 6, এটা কিন্তু ইনটু, তার মানে লগ এক্স বেস 2 ইকুয়াল টু 11, এটা উল্টে যাবে 6 বাই 11, তার মানে লগ এক্স বেস 2 ইকুয়াল টু 6, তার মানে সমাধান হিসাবে এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 128 হলো। এটা হলো নির্ণয় সমাধান। এবার আমরা করব দেখো এই আয়তলেখ অঙ্কন 11-র 1। এখানে শ্রেণী দিয়ে দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে দিয়ে আর এদিকে পরিসংখ্যা দিয়েছে। তাহলে এইটা আমরা দেখব কি করে করে। তাহলে শ্রেণীটাকে আমরা নেব হচ্ছে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যাকে নেব। তাহলে শ্রেণী হচ্ছে এক্স অক্ষ বরাবর আর পরিসংখ্যা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো এক একটা ঘর সমান 1 একক নিয়েছি, 5 ঘর সমান 5 একক, 10 ঘর সমান 10 একক, 15 ঘর সমান। এবার এখানে যে কটা করতে বলেছে আমি 5 ঘর গ্যাপ বাদ দিয়ে 5 ঘর নিয়ে করছি। তাহলে প্রথমে দেখো এটা হচ্ছে 0, এটা হবে 10, এটা হবে 20, এটা 30, এটা হবে 40, এটা 50, এটা 60,
এটা 70, আর লাগবে না আমাদের। এবার দেখো 0 থেকে 10-এর মধ্যে আছে 8, তার মানে 8 মানে এই ঘরটা, এইটা, তাহলে এই অবধি টানবো। তাহলে দেখো 0 থেকে 8, এখানে 0 থেকে 10 মানে হচ্ছে 8, এইটা, এই অবধি হলো। এই আয়তলেখে মাঝখানে কোনো গ্যাপ হয় না। যদি তোমরা চাও 2 ঘর 3 ঘর নিয়ে করতে পারো, তাও করতে পারো। এরপর দেখো 10 থেকে 20, এই ঘরটা আছে 3, তার মানে এইখানে যাবে। এই থেকে এই হয়ে গেল 3। নেক্সট আছে দেখো 5, মানে এইখান থেকে এই থেকে এই। তারপরে আছে দেখো 12, 12 মানে এইখান থেকে এই। এই হলো 12। তারপরে আছে দেখো 10, এখান থেকে এই। হলো। তারপরে আছে দেখো 7, তার মানে এই অবধি হবে। এই হলো 7। তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন কমপ্লিট। এইটুকু, মানে সহজ খুব, যেরকম থাকবে সেরকম। এবার তাহলে আমি লেখাটা লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি লিখতে হবে। তাহলে দেখো এইটা লিখতে হবে। পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স এবং ওয়াই অঙ্কন করা হলো। এই যে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক, মানে এখানে 5 ঘর সমান 10 একক নিয়েছি সেইটা। আর ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 1 একক, মানে একটা 1 ঘর নিয়েছি। সেই হিসাবে করে আয়তলেখ অঙ্কন করা হলো। এবার দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। 11-2 দেখো এখানে শ্রেণী দেওয়া আছে, এগুলো এখানে দেওয়া আছে। তাহলে পরিসংখ্যা বহুভুজের জন্য আমার আগের শ্রেণী এবং পরের শ্রেণীটাও আমার দরকার। তাহলে প্রথমে আগে করে নিই। তাহলে দেখো পরিসংখ্যা বহুভুজ করার জন্য যে ছকটা আছে, সেই ছকটা করে আমাকে মধ্যবিন্দুটা বার করতে হবে। দেখো 10 থেকে 15, তার মধ্যবিন্দু হচ্ছে এইটা। মধ্যবিন্দু মানে কি, দুটো যোগফল বাই 2, তাহলে 25, সরি এটা 7 হবে না, ভুল বললাম, একটা করে পিছিয়ে গেছে। দেখো এটা হচ্ছে 25/2, মানে হচ্ছে 12.5। এটা হচ্ছে 15 + 20, মানে 35/2, মানে হচ্ছে 17.5। এইভাবে প্রত্যেকটা বার করেছি। এবার দেখো একটা বার করলে পরেরগুলো কিভাবে আসবে। এটা হচ্ছে তোমার 12.5, মানে 10-এর সঙ্গে 2.5 যোগ করে হয়েছে। তাহলে এখানেও দেখো 15-র সাথে 2.5 যোগ করে আসবে, এখানেও 20-র সাথে 2.5 যোগ করে আসবে, আর পরিসংখ্যা যেটা ছিল সেটা। এবার আমাদের পরিসংখ্যা বহুভুজ করার জন্য এর আগের শ্রেণী, তার মধ্যবিন্দু, এটা পরিসংখ্যা হয়ে যাবে 0, আর এর পরের শ্রেণী, তার মধ্যবিন্দু এবং তার পরিসংখ্যা হয়ে যাবে 0। সেটা আমাদের ধরে নিয়ে করতে হবে। তাহলে দেখো এই হলো ছক কাগজ। প্রথমটা আছে দেখো 10 থেকে 15। 10 থেকে 15 দেখো 10 আর 15 ঠিক মধ্যবিন্দু হচ্ছে এইটা। এবার এর পরিসংখ্যা আছে দেখো 40। এবার আমি এখানে 10, 20, 30, 40, 50, 60 প্রত্যেকটা 10 ঘর করে করে লিখে নিলাম। এবার দেখো এটা হচ্ছে ঠিক মাঝখানটা, মানে 2 আর 3 এর মাঝখানে এটা আছে 40, তার মানে এটা যাবে এইখানটা। যদি 6 ঘর করে ধরতাম তাহলে 3 নম্বর ঘরে আসতো। এবার দেখো এর ঠিক আগের শ্রেণী কি হবে, 5 থেকে 10, সেটা হচ্ছে এইটা, তার মধ্যবিন্দু এটা। তার পরিসংখ্যা কি হবে, পরিসংখ্যা হবে 0, তার মানে এটা
সবসময় এক্স অ্যাক্সিসের সঙ্গে থাকবে, প্রথমেরটা শেষেরটা এক্স অক্ষের ওপরে থাকবে। তারপরেরটা দেখো, এটা আছে হচ্ছে 15 থেকে 20, 15 থেকে 20 মধ্যবিন্দু হচ্ছে ঠিক এই জায়গাটা, সেটা হয়ে যাবে আমার হচ্ছে 90। 90 মানে এখান থেকে উঠবে এইটা, হলো। তারপরে আছে দেখো 20 থেকে 25 মানে হচ্ছে 100, এইখানে যাবে, এই হলো। তারপরে আছে দেখো 25 থেকে 30 মানে 60, আবার কমে যাচ্ছে, 60 মানে হচ্ছে এইটা, এইখান থেকে এই ঘরটা মাঝখানে, সবগুলোই 2 আর 3 এর মাঝখানটা হচ্ছে। তারপরে দেখো 35 থেকে 40 মধ্যে আছে হচ্ছে 160, মানে সেটা আবার এইখানে উঠে যাচ্ছে, এই। আর শেষেরটা যেটা দেয়া নেই সেটা হয়ে যাচ্ছে আমার 40 থেকে 45, সেটা হবে 0, মানে এই দেখো এক্স অক্ষের ওপরে। এইবার আলাদা আলাদা করে জুড়বো, যেরকম ভাবে যেটার আগেরটার সঙ্গে পরেরটা এইভাবে জুড়বো। দেখো এই হলো স্ট্রেট লাইনে জুড়বো। বেঁকে গেলে বেঁকে যাবে, মানে বেঁকে গেলে বেঁকে যাবে মানে কি, আগেরটার সঙ্গে পরেরটা স্ট্রেট লাইনে হবে, সব পুরোটাই যে স্ট্রেট লাইনে আসবে এমন কোনো কথা না। এইটা, তারপরে এইটার সাথে এইটা, এই, এরপরে আছে দেখো এইটা, এইটা কিন্তু নয়, এটা পরে। এই হলো। তারপরে আছে এইটা, পরপর যেতে হবে, এই দেখো 160-এর সঙ্গে জুড়লাম, এটা অনেকটা বাইরে চলে গেছে, হলো। তারপরে আসবে দেখো এইটা আবার 0-র সাথে, এই হলো। এই হচ্ছে তাহলে আমার পুরোটা দেখো পরিসংখ্যা বহুভুজ। আর প্রথম বিন্দু থেকে নাম দেব এ, তারপর একটা বি, তারপরে সি, তারপরে ডি, এটা ই, এরপর একটা এফ, এরপর একটা হয়ে যাবে জি। তাহলে এইটা আমার এ বি সি ডি ই এফ জি পরিসংখ্যা বহুভুজ হলো। এবার দেখো লেখাটা লিখে নিচ্ছি। দেখো এটা একটু মানে ভুল করেছিলাম, মাঝখানে একটা শ্রেণী বাদ দিয়ে গেছিলাম। 32.5-এর সঙ্গে সেটা হয়ে যাবে, মানে 30 আর 35-এর মাঝখানেরটা 160 হবে, ঠিক আছে। আর এখানে 35 থেকে 40-এর মাঝখানটা হবে 0, এটা একটু দেখে না। এবার দেখো লেখাটা লিখতে হবে এইটা। ছক কাগজে পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স এবং ওয়াই অঙ্কন করা হলো। এক্স অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক। যেহেতু আমি এরকম ভাবে ধরেছি সেই জন্য দেখো এই যে 5 ঘর সমান, দেখো 5 ঘর সমান 5 একক, তার মানে একটা সমান 1 একক। আর ওয়াই অক্ষ বরাবর 2 একক, কেন দেখো 5 ঘর সমান 10 ধরেছি, তার মানে একটা হলো 2। এইবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক যেটা আগে নিয়েছি 10 থেকে 5 ছিল, সেটাকে করে 0 যেটা নিয়েছি 5 থেকে 10, আর পরেরটা নিয়েছি 35 থেকে 40। তাহলে পরের শ্রেণীটা নিয়েছি, সরি এটা হবে 35 থেকে 40, যাদের পরিসংখ্যা হচ্ছে 0, হলো। এবার বিন্দুগুলো 7.5, 0, তার মানে প্রথম শ্রেণী যেটা ছিল 5 থেকে 10, তার মধ্যে বিন্দু 7.5, তার 7.5, 0। তারপরে এখান থেকে আসতে দেখো 12.5, 40, 12.5, 40, 17.5, 90, 22.5, 100, 27.5, 60,
32.5, 160 এবং এর পরেরটা হবে 37.5, 0। দেখো এই বিন্দুগুলো বসিয়েছি, বিন্দুগুলো বসিয়ে পরস্পর সরলরেখাংশ দ্বারা যোগ করে ABCD FG পরিসংখ্যা বহুভুজ পাওয়া গেল। হলো, এটা হচ্ছে লেখা। এবার আমরা করব দেখো 12 দাগের অঙ্ক। 12-1 তাহলে কি বলেছে, প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বইতে তোমাদের এটার উল্টোটা আছে। দেখো প্রথমে এটা একটা ছবি, ABCD একটা সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে AB = হবে CD আর BC = হবে AD এবং AC আর BD কর্ণ দুটো পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য হচ্ছে AC আর BD কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AO = OC এবং BO = OD। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ দেখো, AOD ত্রিভুজ এবং BOD ত্রিভুজ, এই ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান, AD এর সাথে সমান হচ্ছে BC, কারণ বিপরীত বাহু। আর এই অ্যাঙ্গেল AOD = অ্যাঙ্গেল BOC, বিপ্রতীপ কোণ। আরেকটা, যেহেতু AD এর সঙ্গে BC টা সমান্তরাল, তাহলে একান্তর কোণ ADO = OBC হতে পারে, বা ADO = এটা হবে OBC। তার মানে তিনটে জিনিস সমান হয়ে গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুযায়ী এটার সাথে এটা তাহলে সমান হয়ে গেল, সর্বসম। এবার সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান, তার মানে AO = OC এবং BO = OD। তার মানে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তার মানে হয়ে গেল প্রমাণিত। বোঝা গেল? এর পরেরটা দেখো, ত্রিভুজের কোণগুলির অন্তঃ সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা আমার বইয়ের 239 পেজে আছে। দেখো আমি একবার একটু দেখিয়ে দিই, এইটা একটু বলে দিই। দেখো এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ ধরা হয়েছে, B আর C এর অন্তঃ সমদ্বিখণ্ডক দুটি O বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখাতে হবে এটা ও এর সাথে এটাও এখানে ছেদ করবে, এর সমদ্বিখণ্ডক দুটো ধরে নিলাম, তাহলে 3 নম্বরটাও ছেদ করবে, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে প্রামাণ্য হচ্ছে এইটা সমবিন্দু যেটা বলা হয়েছে। এবার অঙ্কন দেখো, এর জন্য আমাকে OP AB এর ওপর লম্ব, OR AC এর ওপর লম্ব আর OQ হচ্ছে BC এর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে। এবার BOQ এবং BOP এই ত্রিভুজ দুটোর মধ্যে দেখো এই যে কোণটা PBO = QBO, কারণ যেহেতু এটা সমদ্বিখণ্ডক এর সমান। তারপরে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই যে P কোণটা BPO = BQO, এটাও সমান, কারণ দুটোই 90 ডিগ্রি। আর BO হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। তাহলে সর্বসম হওয়া মানে সেখান থেকে বলতে পারি OP = OQ। আবার যখন আমি এই দুটো ত্রিভুজ নেব, সেখান থেকে আমরা বলতে পারি, বা এই দুটো ত্রিভুজ নেব, তখন বলতে পারি OQ = OR। যখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নেব, হলো, সেটা আমরা বলতে পারি। এবার তাহলে দুটো থেকেই কি বলছি, OP = OR = OQ, তিনটেই পাচ্ছি। এবার দেখো APO আর ARO এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি, OP = OR, AO সাধারণ বাহু, আরেকটা কি সমান, এই যে P কোণটা APO = ARO 90 ডিগ্রি, তার মানে সমান। তার মানে এই যে অ্যাঙ্গেল ত্রিভুজ দুটো সর্বসম হলো, তার মানে PAO = RAO, কোণ সমান হলো। তার মানে AOটা হচ্ছে সমদ্বিখণ্ডক, ও বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে তিনটে অন্তর্দ্বিখণ্ডকই হচ্ছে সমবিন্দু। হয়ে গেল প্রমাণিত। এবার দেখো 13-1 বলেছে ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে E এবং বর্ধিত BE AC কে F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো AF = 1/3 AC। তাহলে দেখো এটা আমাদের বইয়ের পেজে আছে 128। ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E এবং বর্ধিত BE AC কে F বিন্দুতে ছেদ করেছে, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, D বিন্দু দিয়ে BF এর সমান্তরাল সরলরেখা টানা হয়েছে।
যা এসি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। এবার বিএফসি এর ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই ডিজিটা বিএফ এর সাথে সমান্তরাল হবে অঙ্কন অনুসারে। সুতরাং জিটা হচ্ছে এফসি এর মধ্যবিন্দু, আমরা সেটা জানি। সমান্তরাল হলে তাহলে সেটা তৃতীয় বাহুর মধ্যবিন্দু হয়। তাহলে এফ জি ইজ ইকুয়াল টু জিসি হবে। সেক্ষেত্রে দেখো ত্রিভুজ এ ডি জি এর এই এজি বাহুর মানে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, সেটা প্রদত্ত আছে। আর ইএফটা সমান্তরাল হচ্ছে ডিজি, তাহলে এফটা হবে এজি বাহুর মধ্যবিন্দু। তাহলে এফ হলো এজি বাহুর মধ্যবিন্দু আর জি হলো এফ সি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই তিনটে পার্টই সমান হলো। তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/3 অফ এসি হলো। এরপরে দেখো 13-2 এবিসি এর মধ্যমা তিনটি এডি বি এবং সি এ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো জিবিসি ইজ ইকুয়াল টু 1/3 অফ এবিসি। এটা দেখো 245 পেজে আছে, 1 নম্বর পার্টটা। এবিসি এর তিনটে মধ্যমা এডি বি এবং সি এ পরস্পর জি বিন্দুতে মিলিত হয়েছে। জিবিসি ইজ ইকুয়াল টু এইটা। তাহলে দেখো এবিসি এর এডি যেহেতু মধ্যমা, তাহলে এডি এই দুটোকে সমান ভাগে ভাগ করে, তার মানে এবিডি ইজ ইকুয়াল টু হবে এসিডি হলো। আবার জিবিসি এই যে ত্রিভুজটা আছে জিবিসি এর মধ্যমা হচ্ছে জিডি, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, জিবিডি আর জিসিডি এর ক্ষেত্রফল সমান। এবার এই বড় ত্রিভুজটা থেকে জিবিডি বাদ দিলে যা হবে, এই দিকের বড় ত্রিভুজটা থেকে যদি জিসিডি বাদ দিয়ে একই হবে, কারণ এই দিকেরটা তো সমান। তাহলে দেখো এবিডি মাইনাস জিবিডি ইজ ইকুয়াল টু এসিডি মাইনাস জিসিডি করলে পড়ে থাকছে এজিবি ইজ ইকুয়াল টু এসিজি হলো। এবার দেখো একইভাবে প্রমাণ করা যায় এজিবি এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে বিজিসি, এই যে বিজিসি এইটা। তাহলে তিনটে পার্টি সমান, এজিবি ইজ ইকুয়াল টু বিজিসি ইজ ইকুয়াল টু এজিসি। তাহলে এই তিনটে যোগ করলেই পুরো ত্রিভুজটা হয় এবিসি। তাহলে ইজ ইকুয়াল টু 1/3 অফ তিনটের যোগফল মানে এবিসি। তাহলে একটা ইজ ইকুয়াল টু এখান থেকে পাওয়া গেল জিবিসি ইজ ইকুয়াল টু 1/3 অফ এবিসি হয়ে গেল প্রমাণিত।